ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ঘটে গেল অভূতপূর্ব এক ঘটনা। ২৮টির মধ্যে ২৩টি পদ নিয়ে এখন ডাকসুর প্রতিনিধি ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সদস্যরা। ভূমিধস এই বিজয়ের প্যানেলে শিবির নেতারা ছাড়াও অংশ নিয়েছেন এমন ৩ জন প্রার্থী যারা কখনোই শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন না। আজকের এখন প্রকাশে আমরা কথা বলবো বিজয়ী সেই ৩ ছাত্র নেতার সঙ্গে। আমাদের সঙ্গে আছেন ডাকসুর সদ্য বিজয়ী মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, আছেন ডাকসুর সদ্য বিজয়ী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জসিম খান, আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে এসে যুক্ত হবেন সর্বমিত্র চাকমা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এখন প্রকাশে। আপনাদেরকে একই সঙ্গে অভিনন্দন জানাচ্ছি আপনাদের বিজয়ের জন্য। আলোচনা আমরা করব আপনাদের সঙ্গে। আলোচনার শুরুতেই আমরা একটি মুহূর্ত একটু দেখে নিতে চাই। আপনাদের ধন্যবাদ। আমরা বাকিটা একটু চালু রাখি, তারপরে আবার আমরা নিশ্চয়ই অভিনন্দন জানানোর আমরা সুযোগ পাবো। আমরা দেখছিলাম আপনাদের বিজয়ের সেই অভূতপূর্ব মুহূর্ত। কেমন লাগছে? প্রথমে একটু জুমার কাছে যেতে চাই। এই বিজয়ের অনুভূতি কিভাবে প্রকাশ করবেন? দেখুন, এই বিজয়টা আসলে এই পর্যন্ত আসাটা আসলে খুব বেশি সহজ ছিল না, বিশেষ করে আমার জন্য তো একেবারেই ছিল না। তারপরেও আমি আমার বিশ্ববিদ্যালয়ের এত মানুষের ভালোবাসা এবং তাদের আমার উপর যে আস্থা, সেটার প্রতিফলনই বলতে গেলে আমি পেয়েছি, এবং তাদের এই যে এইটুকু আস্থা অর্জন করতে পেরেছি, আমার এটাই বিজয়। এবং আমি আশাবাদী যে তারা আমার উপর যেই বিশ্বাসে এইটুকু আস্থা রেখেছে, সেই বিশ্বাস আমি রাখতে পারবো। জি, চোখ হারানো জুলাই যোদ্ধা খান জসিম। জসিম, আপনার কাছে একটু অনুভূতিটা জানতে চাই। এই যে নিজের চোখে দেখলেন, তখন তো সিনেট ভবনে উপস্থিত ছিলেন, আর এখন আবার যখন আমি এই দৃশ্যটি আপনাদেরকে দেখালাম, এখন কেমন লাগছে? সেই স্মৃতিটাকে যখন আমি আবার ফেরত নিয়ে আসার চেষ্টা করলাম। আমি ব্যক্তিগতভাবে আসলে এটাকে আমি বিজয় শব্দটা ইউজ করি না, আমি বলি যে আমি নির্বাচিত হয়েছি। শিক্ষার্থীরা আমাকে আমার উপরে বিশ্বাস রেখে তারা ভোট দিচ্ছে, নির্বাচিত করছে। আমি সবসময় বলি যে আমার পদে 14 জন প্রার্থী ছিল, আমি বলি যে আমরা সবাই বিজয়ী এইখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে। তো এইটা আসলে হচ্ছে তখন ঘোষণার মুহূর্ত, সবাই এক্সাইটেড বা একটু চিন্তিত, সেই জায়গা থেকে একটা এক্সাইটমেন্ট বলতে পারেন, আনন্দ বলতে পারেন। কিন্তু এটাকে আমি আবারও বলি, আমি বারবার বলার চেষ্টা করছি, আমরা এটাকে নির্বাচিত শব্দ ইউজ করি, বিজয়ী বলি না আমি সচরাচর। জুমা, আপনার কাছে একটু যেতে চাই। যদিও এই প্রশ্নের উত্তর আপনি বারবার দিয়েছেন, নানাভাবেই দিয়েছেন। ছাত্র শিবির কিংবা ইসলামী ছাত্র সংস্থার যে রাজনীতির প্যাটার্ন বা তাদের যেই প্র্যাকটিস আমরা দেখি, সেটি হচ্ছে তারা হিজাব পরে, তারা নিয়মিত নামাজ কালাম পড়ে, বা তাদের নিজস্ব একটা গণ্ডির মধ্যে তারা থাকে। সেখানে আপনি তো নানা ধরনের কালচারাল অ্যাক্টিভিটিসের সঙ্গে আছেন, নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে আছেন। কেন আপনার কাছে মনে হলো যে ছাত্র শিবির প্যানেলে আপনি নিজেকে কেন সম্পৃক্ত করলেন? দেখুন, এইটা শুধুমাত্র ছাত্র শিবির বলেই আমি তাদের সাথে হয়েছি তেমন না। আমি বরাবরই বলেছি, যারাই বাংলাদেশপন্থী রাজনীতি করবে, যারাই বাংলাদেশের পক্ষে আওয়াজ তুলবে, তাদের সাথে থাকতে আসলে আমার কোথাও কোনো ক্রাইসিস নেই। ছাত্র শিবির এক ধরনের রাজনীতি করে বা তাদের আইডিওলজি একরকম, তারা এক ধরনের মতাদর্শের মধ্য দিয়ে চলে, এবং আমার মতাদর্শ হয়তো তাদের চেয়ে একটু ডিফার করে। তবুও দেখুন, আমি তাদেরকে
আমার গণ্ডিতে আসতে বলছি না, তারাও আমাকে তাদের গণ্ডিতে যেতে বলছে না। তো ডিফারেন্সটা যেই জায়গায় আমাদের আদর্শিক ডিফারেন্স আছে, তবে আমরা সবাই বাংলাদেশপন্থী। বাংলাদেশপন্থী আরও অনেক দল আছে যাদের সাথে কাজ করতেও আমার কখনো কোনো ক্রাইসিস তৈরি হবে না বলে আমি বিশ্বাসী। এই জায়গাটাই আসলে আমরা ইনশিওর করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা এই প্র্যাকটিসটা শুরু করতে চাই। কেউ কাউকে আমরা ওন করব না, আমরা একজন আরেকজনের সাথে মতাদর্শিক আদর্শিক এক ধরনের হয়তো আমাদের ডিফারেন্স থাকবে, কিন্তু যখন কাজ করতে হবে, যখন বাংলাদেশের পক্ষে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে, শিক্ষার্থীদের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে, আমরা অ্যালায়েন্সে যাব, আমরা একসাথে কাজ করব নিজেদের সেই ডিফারেন্সটাকে মেনে নিয়েই। এটাই আমরা প্রতিফলনটা দেখাতে পেরেছি এবং এই জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তারা আমাদের উপর এটুকু আস্থা রাখতে পেরেছে। আদর্শিক ভিন্নতার কথা বলেছেন, ঠিক কোন জায়গায় ছাত্র শিবিরের সঙ্গে আদর্শিক ভিন্নতা আছে? দেখুন, তারা এক ধরনের রাজনীতি করে, তারা বিশেষ করে যে ধরনের আর কি প্র্যাকটিস করে, তারা সবসময় নামাজ কালামি ধর্ম, এবং এটা তারা ওপেনলি বলে তারা সবসময় করে। হয়তো এই জায়গাটায় আমরা তত বেশি প্র্যাকটিসিং না, বা তারা যেই চিন্তা চেতনাগুলো লালন করে সেটার সাথে হয়তো আমাদের একটু ডিফারেন্স আছে। ভিন্ন ধারার রাজনীতি করি বা কালচারালি আমরা হয়তো একটু ডিফারেন্স, আমাদের বেশভূষা থেকে শুরু করে হয়তো সব কিছুতে একটু ডিফারেন্স আছে। তো সেই জায়গাটাই আসলে আদর্শিক একটু ভিন্নতা। আমি তো একেবারে, কেউ তো কাউকে সম্পূর্ণভাবে ওন করে না, তারা ওই জায়গায় অ্যালায়েন্স তাদের সাথে আমি করেছি শুধুমাত্র বাংলাদেশপন্থী হওয়ার জন্য বা রাজনীতির স্বার্থে। আদর্শিক এইটুকুই আর কি ডিফারেন্স, যে তারা এক ধরনের মানে যে কি বলে সেটাকে স্ট্রাকচারের মধ্য দিয়ে যায়, আমার স্ট্রাকচারটা একটু আরেকটু ভিন্ন। খান জসিম, আপনার সঙ্গে আলোচনা করব। আমি একটু শুরুতেই দুঃখিত, আমি একটু আপনার শারীরিক খোঁজ খবর একটু নিতে চাই। আপনার চোখের এখন কি অবস্থা একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন। চিকিৎসকরা আপনাকে কি বলেছে, এই চোখ কখনো ভালো হবে কিনা, এবং একই সঙ্গে আপনার বাবা মা আপনার এই চোখ হারানোর পর তাদের যেই অনুভূতি সেটি কেমন ছিল? আমার তো আসলে গুলি লাগে 18 জুলাই। 18 জুলাইয়ের পরে আমি আসলে ঠিকঠাক চিকিৎসা নিতে পারছিলাম না। 28 জুলাই আমার প্রথম অপারেশন হয়। এরপরে আরও 2বার অপারেশন হয়েছে, কিন্তু এইটা মানে আমার চোখে 2টা ছড়রাগুলি ঢুকছে, কোনোটাই বের করতে পারে নাই, এত গভীরে গেছে যে ওটা আর বের করতে পারে নাই। এবং এটা আর কখনোই ঠিক হবে না। আমাকে দেশি বিদেশি অনেক ডাক্তারই দেখছে, এবং আহত হওয়ার পরবর্তী 6 মাস আমি শুধু হাসপাতালে দৌড়াদৌড়ি করছি, কিন্তু কোনোভাবে এটা ঠিক হয় না। আর আমার শরীরে টোটাল 86টার উপরে, মানে 86টা পর্যন্ত আমি গুনতে পারছিলাম ছড়রাগুলি। তো ওইগুলো যাই হোক শরীরে বয়ে নিয়ে আমার চলতেছে জীবন, কিন্তু চোখের 2টার জন্য যেটা অসুবিধাটা হয়েছে। আর পরিবারের ব্যাপারটা কি, আমি 18 তারিখে গুলি লাগার পর আমি বাড়িতে বলি নাই, কারণ চিন্তা করবে ওই অবস্থায়। তো তাদের খারাপ লাগার জায়গাটা তো শারীরিক তো আছেই, কিন্তু আমাকে নিয়ে আসলে আমার পরিবারের অনেক বড় স্বপ্ন ছিল। ফ্যামিলির সবার ছোট, বড় পরিবারের সবার ছোট, এবং তাদের স্বপ্ন ছিল ছেলে বিসিএস ক্যাডার হবে। আমি 46 বিসিএসের প্রিলি দিছিলাম আন্দোলনের আগে, ওটা আমি পাশ করছি, বাট রিটেন দিতে পারিনি, আমি লিখতে অসুবিধা হয় বলে। তো ওই জায়গা থেকে স্বপ্নভঙ্গের কষ্টটা, এবং তাদের চোখের সামনে সুস্থ স্বাভাবিক ছেলে এখন এক চোখে দেখে না, হ্যাঁ, নানান কমপ্লিকেশনস তো আছেই শরীরে। তো সেই জায়গা থেকে আসলে তাদের সবসময় একটা খারাপ লাগা থাকে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এতটাই কনফিডেন্ট থাকি সবসময় যে আমাকে দেখলে আমার ফ্যামিলি বা আশেপাশের মানুষজন কখনো নিজেরাও ভাবে যে জসিম ভাই যথেষ্ট স্ট্রং আছে, সো তার সামনে মন খারাপ করা যাবে না। তো এই জায়গাটা আমার আল্লাহর রহমতে আমি খুবই কনফিডেন্ট এবং মানসিকভাবে শক্তিশালী। ডাকসুতে যেহেতু নির্বাচিত হয়ে আসলেন, এখন কি রাজনীতির সঙ্গেই থাকবেন নাকি বিসিএস আবার চেষ্টা করবেন? আপাতত তো আসলে পড়াশোনা করতে কষ্ট হয়, লিখতে তো একেবারেই অসুবিধা হয়, তো সেই জায়গা থেকে সম্ভাবনা কম। তবে রাজনীতির সাথে যুক্ত থাকবো এই কথাটা না বলে, দেখেন আমি বারবার বলি যে জুলাইয়ের মাধ্যমে আমি আসলে এই দিকে আসা। তো মানুষের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে আমার যে ব্যক্তিগত যে স্বপ্নটা, সেই স্বপ্নটা একেবারে শেষ হয়ে যায়। তো তখন আমার মনে হলো যে মানুষের অধিকার আদায়ের আন্দোলনে গিয়ে যেহেতু আমার এই জীবনের পরিবর্তনটা, তাহলে বাকি জীবনটা, আমাকে এটা ডাক্তার বলছিল যে আমার যখন আহত হয়ে হাসপাতালে যাই, আমাকে দেখে বলতেছে আপনার তো বেঁচে থাকার কথা না, মানে যে পরিমাণ গুলি লাগছে। তো আমি তখন ডাক্তার বলছিল আপনার এটা বোনাস লাইফ। তো আমি এটা ধরে নেই যে আমার বাকি বোনাস লাইফটা আমি মানুষের অধিকার আদায়ের পাশে, মানে অধিকার আদায়ের যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় তাদের পাশে থাকতে চাই। জি, এটাকে আপনি রাজনীতি বলেন আর যাই বলেন আর কি। জুমা, আপনার কাছে আসবো এখন। এই মুহূর্তে আপনি ডাকসুর মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক। আপনি বলছিলেন যে বাংলাদেশপন্থী যারা তাদের রাজনীতি করবেন, কিন্তু শিবিরের বিরুদ্ধে তো অভিযোগ রয়েছে তারা বাংলাদেশপন্থী না। আপনার কাছে কেন মনে হলো যে তারাই বাংলাদেশপন্থী, বা এই জায়গাটাকে কীভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, শিবির নিজে বলছে তারা বাংলাদেশপন্থী। এখন তারা যদি বাংলাদেশপন্থী হয় এবং তাদের কাজকর্ম যদি 24-এর আন্দোলনের কথাই বলেন, 24-এর আন্দোলনে তারা যে শহীদের তালিকা প্রকাশ করেছে, 24-এর আন্দোলনটা তো বাংলাদেশের স্বার্থেই। বাংলাদেশ যে দেখুন
এই কথাগুলো আসলে বলতে গেলে অনেক কথাই আসে, অনেক বিস্তারিত আলাপের ব্যাপার। বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে বড় ক্রাইসিস কিন্তু ভারতীয় আধিপত্যবাদ। এটা আপনাকে অস্বীকার করার আসলে কোনো ওয়ে নেই, এটা আপনাকে মানতেই হবে। তো সেই জায়গা থেকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি ভোকাল বা যারা সবচেয়ে বেশি কথা বলছে, আমি তাদেরকে আমার মিত্র মনে করি। তো সেই জায়গা থেকে তাদের যে শহীদের তালিকা, তাদের যে কন্ট্রিবিউশন যেগুলো সামনে এসেছে, সেটার পরে আমার কখনোই মনে হয়নি যে তারা বাংলাদেশপন্থী না। বাকিটুকু হচ্ছে আপনি যখন শিবিরের কোনো মানে কোনো যখন আপনার গেস্ট আসবে, আপনি তাদের কাছে জিজ্ঞেস করে নেবেন, তারা আমার কাছে এই বিষয়টুকু ক্লিয়ার করেছে। তারা বাংলাদেশপন্থী রাজনীতি করে, তারা বাংলাদেশকে ধারণ করে, ৭১কে ধারণ করে, ২৪কে ধারণ করে, বাংলাদেশে যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সবটুকুকেই তারা ধারণ করে। এবং এই অ্যাসিওরেন্সটুকু পেয়েই আমি তাদের সাথে জোটবদ্ধ হয়েছি। পাকিস্তান জামায়াতে ইসলাম আপনাদেরকে অভিনন্দন জানিয়েছেন, বিষয়টাকে কিভাবে দেখছেন? মালয়েশিয়াও দিয়েছে। দেখুন, অভিনন্দন যে কেউ যে কাউকে জানাতে পারে, সেটাতে তো আসলে কিছুই প্রমাণ হয় না। এবং বাংলাদেশের বাস্তবতা যেটা বললাম, এখন আসলে বাংলাদেশের ক্রাইসিস আসলে পাকিস্তান না, বাংলাদেশের ক্রাইসিস এখন ভারত, এবং সেটাকেই আমরা অ্যাড্রেস করে সামনে আগানোটাকে বেশি জরুরি মনে করি। জুমা, যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে, নির্বাচনের সময়, প্রচারণার সময়কালে বা যখন থেকে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন, আমরা দেখেছি সবচেয়ে বেশি যাদের উপর সাইবার বুলিং বলি, নানা ধরনের আক্রমণ বলি, তাদের মধ্যে আপনি অন্যতম, আপনার উপর এসেছে। আপনি তো আমাদের তুলনায় অনেক বয়সও ছোট, তো এই মনোবলটা কোথায় পেলেন বা কিভাবে আসলে এই সময়টা পার করেছেন? এবং আমরা যতদূর শুনেছি আপনার বাবাকেও থ্রেট করা হয়েছিল, কি বলবেন এই বিষয়গুলো নিয়ে? বিষয়টা হচ্ছে, যেটা আমি আজকেও বলেছি, আমি জুলাইয়ের আগে ছিলাম পলিটিক্যালি কনসিয়াস কিন্তু অ্যাপলিটিক্যাল। তো জুলাইয়ের পরে আসলে যেটা হয়েছে, আমি জুলাইয়ের শহীদদেরকে নিয়ে, গাজীদেরকে নিয়ে প্রচুর কাজ করেছি। সেই কাজগুলো করতে গিয়ে আসলে আমার দায়বদ্ধতার জায়গা তৈরি হয়, এবং স্বাভাবিকভাবেই যারা জুলাইয়ের যে কটা মেয়ে আসলে ভোকাল থাকতে চেয়েছে তাদেরকে থাকতে দেয়নি, কিন্তু লীগের যে পলাতক গোষ্ঠী তারা কিন্তু থাকতে দেয়নি নানানভাবে। তাদেরকে এমন কোনো আসলে হ্যারাসমেন্ট নেই যেটা করা হয়নি। তো সেই জায়গা থেকে আসলে নিজেকে বারবার ভাঙতেই গড়া, এবং এই সময়ে এসে আমার সাথে যা কিছু হয়েছে, এর আগেও আমাকে নিয়ে অনেক ধরনের প্রোপাগান্ডা, অনেক মিথ্যা অশ্লীল ভিডিও, অনেক কিছু বানানোর চেষ্টা করা হয়েছে। দেখুন, আমি তো আমার কাছে সৎ, যে আমি কি করেছি সেটুকু তো আমি জানি। তো আমি যে অপরাধটা করিনি বা যা আমাকে বলা হচ্ছে বা যা আমাকে ফ্রেমিং করার চেষ্টা করা হচ্ছে, সেটুকু তো আসলে আমি করিনি, বা আমার তো সেই ধরনের কোনো ত্রুটি নেই যে সেটাকে আমি অ্যাকনোলেজ করে সেটা নিয়ে আমি আসলে ভেঙে পড়বো। তো যেটা সত্য সেটা সবাই জানে। সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি সবার কাছে আসলে কৃতজ্ঞতা জানাই, অনেক প্রোপাগান্ডা আমার নামে ছড়িয়েছে। এই সব কিছু ছড়ানোর পরেও আমার পাশে আসলে আমার সংগঠন ইনকিলাব মঞ্চ, আমার যে কাছের ভাই বন্ধু, সবাই আমার পাশে থেকেছে। বিশেষ করে আমার প্যানেলিস্টরা, তারা আমাকে সব ধরনের সাপোর্ট দিয়েছে। আমি আপনার কাছে আবারও আসবো। জসিমের কাছে একটি প্রশ্ন থাকবে, তবে যে প্রশ্নটি থাকবে সেটি বিরতির পর করতে চাই, তার আগে একটি ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। খান জসিম, আপনার কাছে যে প্রশ্নটি করব সেটি হচ্ছে, আপনি এখন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাকসুর। আমরা ভিপিজিএস, এজিএসকে পেলেও একই ধরনের প্রশ্নই আমরা করব। এই মুহূর্তে আপনাদের প্যানেলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনারা কি দেখছেন? চ্যালেঞ্জের আসলে তো শেষ নাই। তারপরে সবথেকে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, যে এই যে ট্যাগিংয়ের কালচারটা যেটা চলে আসতেছে, দেখুন, একটা জিনিস হচ্ছে এক্সপেকটেশনের জায়গাটা, আরেকটা হচ্ছে ট্যাগিংয়ের কালচারটা। এক্সপেকটেশনটা যেটা হয় ডাকসুর নেতাদের কাছে, ব্যাপারটা অন্য একটা, যে সব কিছুর সমাধান এখানে, এমন একটা ভাইব সামনে দেখতে পাবেন, আমি বিশ্বাস করি যে দেখতে পাবেন। এবং সেইখানে নানান ধরনের ফ্রেমিং, ট্যাগিং হবে আমাদের প্যানেলের উপরে, এটা আমি বললাম, সামনে দেখতে পাবেন ইনশাল্লাহ। তো এইটাকে আমি মনে করি প্রধান চ্যালেঞ্জ। দেখুন, ডাকসুর যদি গঠনতন্ত্র আপনি দেখেন, সম্পাদক বলেন বা যারা ভিপিজিএস, এজিএস, এদের কর্মক্ষেত্র যদি দেখেন, খুবই সংকীর্ণ। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বলেন, সামাজিক প্রেক্ষাপট বলেন, সব জায়গায় সবাই কেমন যেন ডাকসু নেতা বা এই ছাত্র নেতা, এদের কাছ থেকে খুব বেশি এক্সপেকটেশন থাকে, এবং একটু এক্সপেকটেশনে হেরফের হলে তাদেরকে যে কোনোভাবে, যে কোনো ধরনের ট্যাগিং দেওয়া বা ফ্রেমিং করা, এই যে ব্যাপারগুলো চলে আসে। এবং সেখানে খুবই দুঃখজনকভাবে জুলাই আমরা যারা দলমত নির্বিশেষে রাজপথে নামছি, তারাই এই কালচারটাকে কেন যেন নার্চার করতেছে, সেই আওয়ামী কালচারটাকে। আমি মনে করি এটা হচ্ছে আমাদের পরবর্তী সময় সবথেকে বড় চ্যালেঞ্জ। জি, জুমা, ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সঙ্গে তো দীর্ঘদিন একসাথে নির্বাচনে
কর্মকাণ্ড পরিচালনা করেছেন, নির্বাচনের কাজ করেছেন, প্রচারণা চালিয়েছেন। যেই ছাত্র শিবিরের কথা ছোটবেলা থেকে শুনে এসছেন আর যেই ছাত্র শিবিরকে খুব কাছে থেকে দেখেছেন, দুটার পার্থক্য আসলে কোথায়? দেখুন, এই জায়গাটা আসলে খুব ভালো জায়গায় একটা প্রশ্ন করেছেন। আমি যখন গত জুলাইতে যখন হাসিনার পতন হলো, তখন আসলে একটা রব উঠে যে জামাত শিবির ক্ষমতা দখল করে নেবে। আমি প্রচণ্ড রকমের ভীত সন্ত্রস্ত হয়ে যাই যদি জামাত শিবির ক্ষমতায় আসে। আহারে, আমাদের কি হবে, মেয়েরা তো আর ভালো মতো চলাফেরা করতে পারবে না। আমার নিজস্ব কনসার্ন এটা ছিল। সেই জায়গা থেকে আমি কিন্তু খুবই ভয়েস রেজ করি যে না, কিছুতেই জামাত শিবিরকে ক্ষমতায় যেতে দেওয়া যাবে না, তারা তো হচ্ছে এই রকম না। কিন্তু দেখুন, গত 1 বছরে তারা যা কাজ করেছে, গত 1 বছরে তাদেরকে আমরা যেটা দেখেছি, বিশেষ করে ক্যাম্পাসে তাদেরকে আমরা ধরনের কোনো কাজ করতে দেখতে পাইনি। বিশেষ করে যে প্রোপাগান্ডাগুলো আসে, আমি তো তাদের সাথে 1 মাস ধরে কাজ করেছি। সেই 1 মাস ধরে কাজ করতে গিয়ে তারা আমাদের মতোই সাধারণ মানুষ। তারা আসলে রক কাটা শিবির বলে যে প্রোপাগান্ডা চালানো হয়, সে ধরনের কোনো কিছুই দেখতে পাইনি। একদম মানবিক, বলতে গেলে 8-10 জনের চেয়ে বেশি মানবিক। এবং এই যে ভুল ফ্রেমিংগুলো গত 16 বছরে শেখানো হয়েছে, হাসিনা আসলে যে কাজটা করে যেতে পেরেছে, যে মানুষে বিভেদ তৈরি করে দিতে পেরেছে। এই জন্য আমাদের এত 16 বছর শিবিরের নামে যে রক্কাটার প্রচার আছে, এটি আপনি বলছেন মিথ্যা? জি, এটা মিথ্যা। কারণ এই ব্যাপারে আমি তো আসলে শিবিরের সাথে যে অ্যালায়েন্সে গিয়েছি, আমি তো ভালো মতো স্টাডি করেই গিয়েছি। তো এই ব্যাপারে আর কি ফরহাদ ভাইয়ের কাছে ডিটেলস আর কি এটার ব্যাপারে ডকুমেন্টেশন আছে, তিনি আর কি আমাকে দেখিয়েছেন, আমি পড়েছি। এবং আমি তো এই সেক্টরে আসলে আমার কাজগুলো ভালো, যে ডকুমেন্টেশন, আর্টিকেল, এগুলো আমি ঘেটে পড়ি। তো সেই জায়গা থেকেই আসলে আমি দেখতে পেয়েছি যে প্রোপাগান্ডাগুলো ছড়িয়েছে, তার পক্ষে আসলে কোনো ভ্যালিড নেই, মানে কোনো প্রমাণ নেই। তো সেই জায়গা থেকেই আমি তাদেরকে যেরকম দেখতে পেয়েছি, সেই জায়গা থেকে আমি এটুকু ভরসা পেয়েছি। ডিফারেন্ট আইডিওলজির হয়েও আমি তাদের সাথে যে কাজ করতে পেরেছি, এতদিন একসাথে মিশতে পেরেছি, সেটা তো এই জায়গা থেকে। দেখুন, একটা মানুষের সাথে আপনার মানসিক যে সম্পর্ক, সেটা তৈরি না হলে আসলে কাজ করা যায় না। সেই কাজ করতে পেরেছি, এটুকু এক্সপিরিয়েন্স পেয়ে যে তারা আসলে সব এই যে এতদিনের প্রোপাগান্ডা, এই নেগেটিভগুলো ভেঙে আস্তে আস্তে মানুষের মন জয় করতে পেরেছে। জি, খান জসিম, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি একজন জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা এবং যাদের ত্যাগে জুলাই সফল হয়েছিল, আপনি তার মধ্যে অন্যতম। আমরা যতদূর জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আপনার মতো আত্মত্যাগ খুব কম মানুষেরই আছে। সরাসরি একটি চোখ আপনি হারিয়ে ফেলেছেন। তো সেই জায়গা থেকে আমার প্রশ্ন হচ্ছে যে জুলাইয়ের যারা নেতৃত্ব দিচ্ছিলেন, জুলাইয়ের যারা আন্দোলন করছিলেন, এনসিপির বেশিরভাগ সমন্বয়করা এনসিপিতে গিয়েছে কিংবা বাকচাষে গিয়েছে, আপনি বাকচাষকে বেছে না নিয়ে আপনি কেন ছাত্র শিবিরকে বেছে নিলেন? দেখুন, জুলাইয়ের পরের বাংলাদেশ এবং জুলাইয়ের আগের বাংলাদেশে একটা পার্থক্য আছে। আমরা যখন আন্দোলনে যাই, তখন আমরা লিডার হিসেবে বা লিডিং পজিশনে বর্তমানে যারা এনসিপি, বাকচাষ, তাদেরকে আমরা দেখছি, এটা সত্য। কিন্তু দেখুন, আন্দোলনে আমি আহত হওয়ার পরে, যদি আমি ব্যক্তিগত জায়গা থেকে বলি, আহত হওয়ার পরে যে কয়জন মানুষ আমার সাথে যোগাযোগ করছে নিয়মিত এবং খোঁজখবর নিছে, আমি বলতে পারি ফরহাদ এবং সাদিক, এই 2 জন আমার সাথে যে কয়বার যোগাযোগ করছে বা আমার খোঁজখবর নিছে, বাকি সব মিলিয়ে পলিটিক্যাল পার্সন যারা পরবর্তীতে যারা বাকচাষ বলি, এনসিপি বলি, ছাত্রদল বলি, অন্য সবাই মিলে আমার মনে হয় না তার অর্ধেকবার নিছে। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আন্দোলনের পরে আমি যখন আহত হয়েছি, তারা যে আমাকে নিয়মিত আমার খোঁজ নিছে, তো সেই জায়গা থেকে একটা ভালো লাগা তাদের প্রতি আছে। এটা আমি যে ডাকসু উপলক্ষে তা না, আমি আগেও বলছি, অনেক আগেই বলছি, প্রায় 6-7 মাস আগে বলছি। যেমন এনসিপির কথা যদি আমি বলতেই হবে, যেটা মাহিন সরকার, আমার কলেজের ছোট ভাই, ও আমার খুব খোঁজ নিছে। তো এটা কৃতজ্ঞতার জায়গা থেকে। তো এখন এনসিপি বা বাকচাষে না যাওয়ার কারণে যে বললাম, ব্যক্তিগতভাবে তারা আমার যোগাযোগ, মানে আমার প্রতি তারা খুব আন্তরিক ছিল এবং নিয়মিত আমার খোঁজ রাখছে। তো তাদের প্রতি একটা ভালো লাগা ছিল। আর জুমা যে কথাটা বলল যে আমরা আন্দোলন পরবর্তী সময়ে যে শিবিরের যে কার্যক্রম ক্যাম্পাসে দেখছি, সেই জায়গা থেকে আসলে আপনি যদি স্টাডি করেন, দেখবেন যে শিবির যত শিক্ষার্থী বান্ধব কাজ করছে, অন্যরা মিলে তার অর্ধেকও করে নাই, এবং তার প্রতিফলনটা তো আসলে নির্বাচনে হলোই। তো এই যে ব্যাপারগুলো, এই সব কিছু মিলে, এবং আপনি দেখবেন আমি বারবার বলছি যে আমি যখন ডাকসু নির্বাচন করার সিদ্ধান্ত নেই, ফেসবুকে ছোট্ট একটা স্ট্যাটাস দিয়েছিলাম 1 লাইনে। এরপর থেকে আমার মনে হয় আমি শিবিরের প্যানেলে যাওয়ার আগে সাদিক আমাকে কম করে 10 থেকে 12 বার ফোন দিছে যে ভাই আমাদের প্যানেলে আসেন। আমাদের প্যানেলে জুমার উদাহরণটা দিছে, সরমিটের উদাহরণটা দিছে। তো আমার কাছে মনে হলো যে জুলাইয়ে আমরা যখন রাজপথে নামছিলাম, আমার মনে আছে আমি যে মিছিলের সামনে ছিলাম, যে যখন আমার গুলি লাগলো, আমার ডান পাশে লুঙ্গি পরা একটা লোক, তার ওই পাশে অফিস থেকে ফেরত, মানে সারাদিন অফিস করছে,
কোট প্যান্ট পরা একটা লোক। তো এই যে নানান ধরনের মানুষ এক হয়ে রাজপথে নামা, আমার ওই ইনক্লুসিভিটিটা আমি শিবিরের প্যানেলে পাই, এবং শিবির আমার সাথে খুবই আন্তরিকতার সাথে যোগাযোগ করে। আমি নিজেও আসলে অতটা আশা করি নাই। এই নানান কারণে আসলে আমার এই শিবিরের প্যানেলে আসা। জুমা, আপনি একটু আগে যদিও ব্যাখ্যা করছিলেন, আমি যেটা বলছিলাম যে ছাত্র শিবির বা ছাত্র শিবিরের যেই ভাতৃপ্রতিম বা বোন প্রতিম সংগঠন ইসলামী ছাত্রী সংস্থা, তাদের চর্চা তো হচ্ছে আসলে তারা হিজাব পরে, এবং এক ধরনের কথা প্রচলিত আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা প্রায় দেখি যে জামাত শিবির যদি কখনো ক্ষমতায় আসে তাহলে তারা মানুষকে বোরখা পরতে বাধ্য করবে। এখন তো আপনি ছাত্র শিবিরের প্যানেলে যুক্তই হয়ে গেলেন বা ছাত্র শিবিরের সঙ্গী হয়ে গেলেন, আপনাকে কি বোরখা পরতে হবে এরপর থেকে? পড়তে হলে তো আমি আজকেই পড়ে আসতাম। আমি একদিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি পড়বো, যেহেতু সবাই চায় যে আমি পড়ি, মানে আমি পড়ছি না, এখনো আমাকে পড়তে হচ্ছে না, এটাতে আসলে অনেকের গাত্রদাহ হয়, তো সেটা আমি বুঝি। ভাই, মানুষের এক্সপিরিয়েন্স আসলে ম্যাটার করে। আমার এক্সপিরিয়েন্স তাদের সাথে খুবই ভালো। এটা এই জন্য নয় যে আমি তাদের প্যানেলে কাজ করছি, তার আগেও তো আমি তাদের সাথে নানান কারণে নানান সময়ে নানান বিষয়ে কথা বলেছি বা তাদের সম্পর্কে জেনেছি। আমি কখনো তাদের মধ্যে এই ধরনের অ্যাপ্রোচ দেখতে পাইনি। এখন ধরেন অনেকে আছে যাদের হয়তো বোঝাপড়া জানাশোনা কিছুটা কম, তারা হয়তো তাদের জায়গা থেকে এই কথাগুলো বলে, কিন্তু আমি কখনোই দেখিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ এ ধরনের কোনো কিছু নিয়ে কাউকে ফোর্স করছে বা অপারেশন চালানোর চেষ্টা করছে। আমি এরকম দেখিনি, আমার এক্সপিরিয়েন্সে হয়নি। এবং ছাত্রী সংস্থার নামে যে কথাগুলো আসলে প্রচলিত আছে, এগুলো কমপ্লিটলি প্রোপাগান্ডা। দেখুন, ছাত্র শিবিরের যে ছাত্র সংস্থার প্রতি আমার একটু বেশি সফট কর্নার আছে। এটা শুধুমাত্র যে তারা নারী বা তারা মেয়ে এই জন্য না, বরং হচ্ছে তারা গত 16 বছরে যে ট্রমাগুলো পার করেছে, এই ট্রমাগুলো কাটিয়ে তাদের দুইজন প্রতিনিধি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে জিতে এসেছে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আপনারা যদি স্ট্যাটিস্টিক্সগুলোর দিকে একটু তাকান, তাদের আসলে ত্যাগ পরিসীমার বাহিরে। তো তাদের অনেককে এরকমও হয়েছে যে ধর্ষণ করা হয়েছে শুধুমাত্র তাদের ছাত্রী সংস্থা করার কারণে। তো সেই ধরনের জায়গা থেকে যে তারা আজকে এত বড় একটা জায়গায় এসেছে, আপনাকে সেটা অ্যাকনলেজ করতে হবে। আগের প্রোপাগান্ডা দিয়ে আসলে এখন আসলে ওইভাবে এই যে নেগেটিভের যে রাজনীতি, সেটা কিন্তু ভেঙে গিয়েছে। তো সেটাকে আপনার অ্যাকনলেজ করতে হবে, এবং এই প্রোপাগান্ডাগুলোর বিপরীতে আপনাকে সত্য বুঝতে হবে। আপনি হাসিনার বানিয়ে দেওয়া বয়ানে এখন তাদেরকে জাজ করতে পারবেন না। জি, আমরা যখন দেখেছি যে ছাত্রদল এবং অন্যান্য সংগঠন থেকে আপনাদের প্যানেলের নারী সদস্যদেরকে নিয়ে নানা ধরনের কথা বলেছে, নানা ধরনের কমেন্ট করেছে, আবার এর বিপরীত কথাও আছে। আর সেই জায়গায় কি বলবেন, কে সহনশীল বেশি ছিল? ছাত্র শিবিরের প্যানেল সহনশীল ছিল নাকি অন্যান্যরা সহনশীল ছিল যখন এই কমেন্টগুলো আসছিল, সাইবার বুলিং যেটাকে বলা হয়? কি ব্যাপারে আমি বুঝতে পারিনি যে কারা বেশি সহনশীল ছিল। জি, সহনশীল বলতে গেলে দেখুন, আমাদের চেয়ে বেশি আসলে প্রোপাগান্ডা টেকেল দিতে কাউকে বোধহয় হয়নি। এবং যে প্রশ্নের উত্তরগুলো বারবার দিয়েছে, ফরহাদ ভাই দিয়েছে, সাদিক ভাই দিয়েছে, প্যানেলমেট হিসেবে আমি দিয়েছি, সেই জায়গাগুলো কিন্তু অন্য কাউকে ফেস করতে হয়নি। দেখুন, তারা বারবার, মানে এই জায়গাটা কেন জানি না, বারবার সেম প্রশ্নই করতে থাকে। সেই ন্যারেটিভগুলো ভেঙে যাওয়ার পরে বারবার মিথ্যে বলে বলে সেটাকে সত্য হিসেবে এস্টাবলিশ করতে যাওয়ার যে অপপ্রচেষ্টা, সেটা আমরা দেখতে পেয়েছি। এবং এটা সত্য যে প্রত্যেকজন নারী এই সাইবার বুলিংয়ের শিকার হয়েছে। তো শিকার শুধুমাত্র আমি হয়েছি বা শিকার শুধুমাত্র উমামা আপু হয়েছে কিংবা চেমন ফারিয়া আপু হয়েছে, ব্যাপারটা এরকম না। এটা বাংলাদেশের সামগ্রিক বাস্তবতা। আমরা যদি কোনো রাজনৈতিক দল থেকেও বিলং না করতাম, আমাদেরকে এইগুলো শুনতে হতো। ধরুন, আমরা কোনো রাজনৈতিক দল থেকে বিলং করি না, আমরা জাস্ট স্বতন্ত্র হিসেবেও করছি। যেমন আমাদের স্বতন্ত্র হিসেবে রাফিয়া করেছে, নবনির্বাচিত, সেও কিন্তু এই বুলিং এর শিকার। আমরা এই আলোচনাগুলো আরো শুনবো। আমি জসিমের সঙ্গেও আর একটু আলোচনা করতে চাই, তবে আমাদের সঙ্গে সর্বমিত্র চাকমা তিনি এসে যোগ দেবেন কিছুক্ষণের মধ্যেই। আমরা তার জন্য আসলে অপেক্ষা করছি, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, স্বাগত আরেকবার। দেখছেন এখন প্রকাশ। আমাদের সঙ্গে এর মধ্যে এসে যুক্ত হয়েছেন সর্বমিত্র চাকমা। সর্বমিত্র, আপনাকে অভিনন্দন জানাই। ডাকসুতে বিজয়ী বলতে নিষেধ করেছিলেন জসিম খান নির্বাচিত হওয়ার জন্য। আমরা শুরুতেই, আপনি যেহেতু আসলে ট্রাফিকের কারণে আসতে একটু দেরি হয়েছে, ট্রাফিক যানজট রাস্তায় ছিল, আমরা শুরুতেই দেখিয়েছিলাম যে আপনাদের বিজয়ের সেই মুহূর্তগুলো। আমি আপনার কাছে একদম সংক্ষেপে প্রথমে একটু জানতে চাই, যখন আপনার নামটি বিজয়ী হিসেবে ঘোষণা করা হলো তখন কেমন লেগেছে? এটা একটা লং একটা গল্প তো বলতে হবে, কারণ দুই দিন আগের ঘটনা। সো
একটা অতীত হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আপনারা হয়তো বা দেখেছেন আমি একদম অপ্রস্তুত ছিলাম এবং আমার মনে হচ্ছিল আমি স্বপ্নের মধ্যে বাস করছি। সব কিছু একদম স্বপ্নের মতো লাগছে, কখন কী ঘটছে চারিদিকে। ইভেন 18ই জুলাই যখন আমি মনোনয়ন নিতে যাই তখন সেক্ষেত্রে আপনার অনেক দিক থেকে অনেক ধরনের সমালোচনা, সে সিনেট ভবন থেকে, এবং 9 সেপ্টেম্বর সেই সিনেট ভবনে চারিদিকে সর্বমিত্রই রব, এই উল্লাস, এটা আসলে অনেক চমৎকার একটা। জি সৌমিত্র, প্রথম দুই পর্বে যেহেতু আপনাকে পাইনি তাই এই পর্বে আপনাকে একটু বেশি কথা বলতে হবে। আপনার কাছে একটি প্রশ্ন, যে প্রশ্ন আমি বাকি দুজনের কাছেও করেছি। বাকি দুজনের তো আসলে একটি গ্রাউন্ড আছে, তারা ছাত্র শিবিরের প্যানেলে যুক্ত হয়েছেন, তারা ধর্ম হিসেবেও তারা মুসলিম ধর্মের অনুসারী। আমি দুঃখিত এই ধরনের একটি প্রশ্ন করার জন্য, তারপরে একটু করে নিচ্ছি যেহেতু মানুষেরও আগ্রহ আছে এই সম্পর্কে জানার। ছাত্র শিবিরের পুরো নামটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, যেই নামের সঙ্গে ইসলাম, সেখানে তো আসলে তারা ভিন্ন ধর্মের খুব একটা কি প্রতিনিধিত্ব করে, সেই জায়গায় আপনি কেন ভিন্ন ধর্ম থেকে এসে ছাত্র শিবিরের প্যানেলে যুক্ত হলেন? এই জন্যই তো আমরা জোটের নাম রেখেছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ছাত্র শিবিরকে কেন বেছে নিলেন, যে প্যানেলের নেতৃত্ব ইসলামী ছাত্র শিবির দিচ্ছিল? প্রথমত এখানে আপনি ইমোশনের জায়গা থেকে, কমিউনিটির জায়গা থেকে অনেকভাবে আপনি বিষয়টা বিশ্লেষণ করতে পারেন বা পার্সপেক্টিভ আপনার অন্যরকম হতে পারে। কিন্তু আমার কাছে আমি সবসময় চলি র্যাশনালি, সেই জায়গা থেকে যারা শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারে, আবার মনে হচ্ছে স্বচ্ছতা যারা রাখতে পারে আমি তাদের সাথে এসেছে। এটার একটা সিম্পল আনসার, এটা এত ঘুরে পিছিয়ে বলার দরকার নেই। এবং এমন না যে শুধুমাত্র ছাত্র শিবির আমাকে প্রপোজাল দিয়েছে, প্রপোজাল আমাকে অনেকে দিয়েছে। আমি সব কিছু যাচাই বাছাই করে যাদের সাথে আমি কাজ করতে পারবো আমি তাদের সাথে এসেছি। আমি এই ফাঁকে একটু খান জসিমের কাছে যেতে চাই। খান জসিম, ছাত্র শিবির সম্পর্কে যেসব নেতিবাচক প্রচারণা আছে, আর আপনি ছাত্র শিবিরের সঙ্গে কাজ করতে গিয়ে কি দেখলেন? আর একটি বিষয় আমি বলবো যে বিরোধী প্রার্থী যারা ছিলেন তাদের আস্থা অর্জন করার জন্য এই মুহূর্তে তো আপনি নিজেই বললেন আপনাদের অনেক বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি আপনাদেরকেও হতে হবে, হয়তো আরও বোলিং আরও ট্র্যাকিংয়ের শিকার আপনাকে হতে হবে, আপনার কথা অনুযায়ী আমি ধরে নিলাম। তাদেরকে কিভাবে আস্থায় আনবেন যারা আপনাদের বিপরীত প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেছে? এখানে প্রশ্ন দুইটা, একটা হচ্ছে শিবিরের প্রতি যে ন্যারেটিভ বা যে প্রোপাগান্ডাগুলো চালানো হয়, আরেকটা হচ্ছে আমার যারা প্রতিদ্বন্দ্বী ছিল তাদেরকে আমি কিভাবে একত্র করব। শিবিরের প্রতি যে ন্যারেটিভ, দেখেন অনেক ন্যারেটিভই কিন্তু আমরা এই ডাকসুর যে প্রক্রিয়াটা ছিল এর মাঝে কিন্তু আমরা অনেকগুলো দেখছি, এবং যেদিন নির্বাচন হলো, মানে ভোট হলো এবং ফলাফল হলো, এর মাঝেই অনেকগুলো আসছে। তো আমরা তো আসলে গ্রাউন্ডে দেখে একেবারে নির্বাচনের সময় থেকে প্রত্যেকটা ভোট কেন্দ্র ঘুরছি, দেখছি। তো শিবিরের নামে যে ব্লেমগুলো ওই দিন হয়েছে ওটা তো আমার চোখের সামনে দেখা। আমি দেখতেছিলাম যে বিভিন্ন অনলাইন যে পোর্টালগুলো সেখানে নানান ধরনের কথা ছড়াচ্ছে, অথচ আমি সেই স্পটে দাঁড়ানো, সেখানে কিছুই নাই। আমরা স্পটে বসে আমরা ভোট কেন্দ্রগুলোর সামনে বসে আমরা করতেছি, কিন্তু বাইরে খুব হইচই যে কী যেন হয়ে গেছে। তো এই ধরনের প্রোপাগান্ডা তো আসলে আমাদের খুব চলে। আর শিবিরের বিরুদ্ধে যে প্রোপাগান্ডাগুলো আমি বছরের পর বছর দেখে আসতেছি, তো আমি তো পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, আমার এটা নিয়ে খুব আগ্রহ ছিল। তো আমি পত্রিকাগুলো পড়তাম, তো পত্রিকার লাইনগুলো দেখেন কেমন থাকতো, রক কাটার অভিযোগ, এই অভিযোগে গ্রেপ্তার। কিন্তু আমি কখনোই দেখলাম না যে কোনো একটা মামলার ফলাফল যেখানে সে অভিযুক্ত হয়ে এরপরে তার বিরুদ্ধে কোনো জেল জরিমানা বা এরকম কিছু। কিন্তু নিউজগুলো ওইভাবেই হয়, এবং শিবিরের বিরুদ্ধে যখনই কোনো অভিযোগ আসে সেটা একেবারে পত্রিকার ফ্রন্ট পেজে চলে আসে। কিন্তু অন্যগুলো দেখবেন একেবারে প্রমাণিত, সেটা দেখাবে 4-5টা পেজের পরে ছোট্ট একটা কলামে নিউজটা করতেছে। তো এই যে এগুলো তো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন বা বর্তমান সাধারণ জনতা বলেন, সবাই এগুলো আসলে বেশ ভালোভাবে তাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে আসলে কোনটা প্রোপাগান্ডা এবং কোনটা সত্য। তো সেই জায়গা থেকে ওটা নিয়ে আমার কোনো কনসার্ন নেই। আর সেকেন্ড হচ্ছে যে আমার যারা প্রতিদ্বন্দ্বী ছিল, দেখুন আমি ভোট যেদিন হলো মানে 9 তারিখ, তার 2 দিন আগে আমি একটা স্ট্যাটাস দিয়ে একেবারে ক্লিয়ার করে দিছি যে আমার পদে 14 জন প্রতিদ্বন্দ্বিতা করতেছে, আমি সহ। আমি ক্লিয়ারলি বলেছি এই 14 জন মিলে আমি একটা টিম করব, এবং তাদের যে ইশতেহার, 14টা ইশতেহার আমরা একত্র করব, সবগুলো প্রতিশ্রুতি আমরা পূরণের চেষ্টা করব। এবং আমি যখন
নির্বাচিত হই তখন আমি বলছিলাম যে আমি বিজয়ী নই, আমি নির্বাচিত, বিজয়ী আমরা 14 জন সবাই। এবং আমি এখন পর্যন্ত একজন একজন করে সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি, তারা সবাই খুবই পজিটিভ, তারা সবাই বলছে ভাই আমরা একসাথে কাজ করব শিক্ষার্থীদের জন্য, আমরা কে নির্বাচিত হয়েছি কে হই নাই এটা আমাদের কাছে কনসার্ন না, আমাদের কনসার্ন শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে বা তাদের জন্য যে কাজ করার যে জায়গাগুলো আছে সেটা। তো সেই জায়গা থেকে আমার বিশ্বাস আমি টিমটা গঠন করতে পারবো এবং তাদের যে ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো আমরা পূরণ করতে পারবো এবং শিক্ষার্থীরা আমার উপরে যে আস্থা রাখছে সেটার প্রতিফলন পাবে ইনশাল্লাহ। জি, জুমার কাছে একটু পরে আসবো। সর্বমিত চাকমা, আপনার কাছে আবার একটু যেতে চাই। আপনি পাহাড়ের মানুষ, পাহাড় ব্যক্তিগতভাবে যদি বলি আমার পাহাড়ের প্রতি বেশ দুর্বলতা আছে। সমুদ্রের চেয়ে পাহাড়ই আমাকে বেশি টানে। আমি যখনই পাহাড়ি কোনো এলাকায় যাই আমি পাহাড়ের জীবন যাপন সম্পর্কে খুব জানার চেষ্টা করি, আমার খুব আগ্রহ, আমার তাদের জীবন আচার কেমন এটি জানার চেষ্টা করি। একটু আপনার পারিবারিক বিষয়গুলো একটু জানতে চাই, আপনার পরিবার সম্পর্কে কে কোথায় কীভাবে আছেন যতটুকু বলা যায়, আর সেই সঙ্গে আপনার এই বিজয়কে পাহাড় কিভাবে উদযাপন করছে বা পাহাড়ের মানুষ কিভাবে দেখছে। দেখুন, আমার পরিবার সম্পর্কে আমি যদি বলি তাহলে সেক্ষেত্রে একদম খুব মানবেতর জীবনযাপন বা একদম আপনার স্ট্রাগল করতে হয়েছে সেরকম আমি বলবো না, কারণ অনেকে সিম্পেটি নিতে চাই। আমি যেরকমভাবে বড় হয়েছে আমি সেটাই বলবো। আমার প্যারেন্টস আমাকে কোনো দিন কোনো একটার ঘাটতি রাখতে চায়নি। আমি যখন যা চেয়েছি সেটাই আমাকে দেওয়ার চেষ্টা করেছে, কখনো কখনো পূরণ করতে পারিনি এবং সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে। আর এই তো, এবং আমার মা বাবা দুজনেই একটু শঙ্কিত ছিলেন এই বিষয়গুলোতে, কারণ আমার ফ্যামিলি একদম অ্যাপলিটিক্যাল এবং আমি নিজে কিন্তু কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। সে জায়গায় আমার কিন্তু আপনার ল ডিপার্টমেন্টে পড়ার খুব বেশি ইচ্ছা ছিল, কিন্তু আমার ফ্যামিলি বলেছে একদমই না, আমরা এইসব ঝামেলা আমরা জড়াতে চাই না, এসব অনেক বড় বড় মানুষের ব্যাপার, আমরা খুব একদম সিম্পল একটা সাধারণ আমরা লাইফ চাই। তো পাহাড় আসলে বিষয়টা এখনও ক্লিয়ার না এই জায়গায় যে আপনার কিছু কিছু মিডিয়া তারা আপনার শিবির যে বিষয়টা সেটা এমনভাবে পোর্ট্রে করেছে অ্যাজ এভাবে শিবিরে জয়েন করেছি। এখনও কিন্তু এই বিষয়টা ক্লিয়ার না অনেকের কাছে, কারণ আমাদের যারা পাহাড়ের মানুষ আছেন তারা খুব বেশি জটিলভাবে বিষয়গুলো ভাবতে পারে না, জোট জিনিসটা তারা অনেকেই বুঝে উঠতে পারে না। তো সেই জায়গা থেকে অনেকে ভাবছে একটা মানুষ যেরকম আপনার ছাত্রদলে জয়েন করতে পারে, একটা মানুষ যেভাবে আপনার বাগচাষে জয়েন করতে পারে, একটা মানুষ আপনার যেভাবে শিবিরে জয়েন করতে পারে আমি ঠিক সেভাবে শিবিরে জয়েন করেছি এমন ভাবছে অনেকে, কিন্তু আসলে সেটা না। আমি এখানে একদম ভিন্ন একটা চিন্তা চেতনা নিয়ে একটা ভিন্ন একটা যেটা আমার মতাদর্শের সাথে অনেক সাংঘর্ষিক, অনেক সময় আপনার যায় না, তাদের সাথে একটা নির্বাচনী জোট করেছি মাত্র। এমন না যে শিবিরের সব কিছু আমি গ্রহণ করেছি, সেটা অনেকে বুঝে উঠতে পারছে না, যার কারণে অনেকে ভুল বুঝছেন, অনেকে আবার বুঝেও অন্যকে ভুল বুঝাচ্ছেন, এরকম অনেক কিছুই ঘটছে, অনেক প্রতিবন্ধকতা এসেছে, কিন্তু সেগুলো কাটিয়ে উঠতে চাই। এমন না যে আমার যারা কমিউনিটির মানুষজন আছে তাদের ভোটটা নেওয়ার জন্য আমি একটা আহ্বাস আমি দিতে চাই এমন না, আমি আমার কমিউনিটি নিয়ে আমি কাজ করতে চাই এবং আমার কমিউনিটির যে বিশ্বাস সেটা আমি আবার আমি অর্জন করতে পারবো বলে আমার বিশ্বাস আছে। পাহাড়ে আমরা যখন যাই পাহাড়ে দেখি পাহাড়ের শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, আপনি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এসে এখন ছাত্রদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হলেন, সেক্ষেত্রে আপনার এই জায়গায় কোনো ভূমিকা থাকবে কিনা? আপনার অঞ্চলের মানুষের জন্য বা আপনার অঞ্চলের শিক্ষার্থীদের জন্য কি করতে চান বা কি স্বপ্ন দেখেন? আসলে আমার যে স্বপ্ন সেটা শুধুমাত্র আমি ধর্ম, জাতি, গোষ্ঠী এইভাবে আমি ভাগ করবো না, কিন্তু আমরা যারা উঠে আসি পাহাড় থেকে, আমি একটু আগে বললাম আমি যথেষ্ট একটা প্রিভিলেজ পেয়ে বড় হয়েছে, কিন্তু সবাই তো এইভাবে আসছে না। আমরা কিছুদিন আগে আমরা দেখলাম 2024-25 সেশনে একটা ছেলে ভর্তি হয়েছে, সে ফাইন্যান্স ডিপার্টমেন্টে, সে আপনার প্রথম ঢাকা এসেছে হোটেলে কাজ করতে, সে এখন ফাইন্যান্স ডিপার্টমেন্টে পড়ছে। আমরা জানি না, প্রশাসন জানে না সে কীভাবে আপনার খাবারের টাকাটা কোত্থেকে জোগাড় হচ্ছে, সে কীভাবে তার পার্সোনাল যে খরচগুলো আছে সেগুলো কোত্থেকে সে মেটাচ্ছে আমরা জানি না। আমাদের যারা কমিউনিটি থেকে উঠে আসে একদম আপনার বিভিন্নভাবে আপনি ধরেন আপনি যদি শুধুমাত্র বিশুদ্ধ খাবার পানি যদি আপনি সংগ্রহ করতে যান আপনার 10 কিলোমিটার আপনার হাঁটা লাগবে, সেটা আপনার সমান রাস্তা না, আপনার পাহাড় বেয়ে উঠানামা করে আপনার যেতে আসতে হবে। আপনি হয়তো বা জানেন, আপনাকে বোঝানো লাগবে না সেই বিষয়টা। সেই জায়গা থেকে আপনার এই যে পড়ালেখা বা শিক্ষা এটা একদম আপনার সর্বনিম্নের বা একদম লাস্ট স্টেজের একটা বিষয়।
সেইখান থেকে সে এসএসসি এইচএসসি পাশ করে এসে এখানে আসছে, এটা তার লাইফে একটা বিরাট একটা অর্জন। আমি মনে করি সেই অর্জনের পুরস্কার হিসেবে তার যে 5 বছর, সেই 5 বছরের দায়িত্ব এটা বিশ্ববিদ্যালয়ে নেওয়া উচিত। যদি সে আসলে যদি আন্ডার প্রিভিলেজড হয় বা তার যদি সেরকম, বা তার পরিবার বা তার নিজের যদি সেরকম সক্ষমতা না থাকে আর্থিকভাবে হেল্প করার, সেটা অবশ্যই আপনার প্রশাসনের ডিল করা উচিত আমার মনে হয়, কারণ এটা শুধুমাত্র তার জন্য সুবিধা না, এটা তার পুরস্কার। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, অনেকটা আমরা আলোচনার একেবারে শেষ দিকে চলে এসেছি, সেটি হচ্ছে যেহেতু ছাত্র শিবিরের নেতৃত্বাধীন একটি প্যানেলে আপনি নির্বাচন করেছেন, প্যানেলের অগ্রভাগেই ছাত্র শিবিরের নেতারা ছিলেন, সেখানে ছাত্র শিবিরের সঙ্গে অনেক দিন চলার অভিজ্ঞতা হয়েছে। একই প্রশ্ন আমি জুমাকে করেছি, একই প্রশ্ন জসিমকেও করেছি। আপনার কাছে আমার জানার আগ্রহ এটি, আপনি তো অন্য ধর্ম থেকে এসেছেন, সেই জায়গা থেকে শিবিরকে কেমন দেখলেন? তারা কি অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল কিনা, কিংবা আসলে সে যেই শিবির সম্পর্কে যেই ধরনের কথা শুনতেন, এখনকার যে শিবিরকে দেখছেন সেই শিবির যা শুনতেন আর যা দেখেছেন পার্থক্যটা কোথায়? আসলে বিষয়টা হচ্ছে এই জায়গায়, আমার দীর্ঘদিনের আমার কিন্তু যাত্রা না, আমার যাত্রা শুরু হয়েছিল 18 তারিখ গত মাসের। হ্যাঁ, তো এই স্বল্প সময়ের মধ্যে আমি যেটা দেখেছি, আপনার ছাত্র শিবির বললে এরকম একটা রক কাটা, আপনার একটা ভয়াবহ চেহারা যে আপনার ফুটিয়ে তোলা হতো সেই জায়গায়। এখন আমি লাইফে এক্সপ্লোর করতে চাই, আমি একটু আগে বললাম যে আমি খুব র্যাশনালি চলি, আমি সব কিছু একটু টেস্ট করতে চাই। তো সেই জায়গা থেকে আমি দেখতে চেয়েছিলাম তারা কতটা খারাপ। আচ্ছা, কতটা খারাপ পেলেন? আমার মনে হয়েছে যে যতটুকু খারাপ বলা দরকার বা আমরা বলি অতটা না, এবং তাদের সাথে কতটা আমরা ডিল করতে পারবো, আমরা বার্গেনিং করতে পারবো, নেগোসিয়েশন করতে পারবো। তারা কি অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল? অবশ্যই। তারা তো অন্তত আমাকে সেরকম কিছু ফোর্স করছে না। আমি আমার যথেষ্ট আমি ধর্মপ্রাণ মানুষ, তো সেই জায়গা থেকে তারা আমাকে অন্যভাবে, ওই যে অনেক সময় ম্যানিপুলেট করে না, এটা কিন্তু আপনার বিভিন্নভাবে মিশনারি থেকে শুরু করে অনেক ক্ষেত্রে হয় আপনার ধর্মান্তরিত হওয়ার বিষয়টা। আমি তাদের সাথে তো আমি চলাফেরা করছি কয়দিন হলো, প্রায় 1 মাসের কাছাকাছি। আমাকে তো তারা একবারও বলেনি যে আসো ইসলামের দাওয়াত দিলাম, এই কথাটা তো বলে নাই। সো ধর্মের প্রতি কতটা সহনশীল এবং কতটা শ্রদ্ধাশীল সেটা আশা করি আমার কথা থেকে বুঝতে পারছেন। এখনও আমরা কিন্তু চাকমারা, আমরা কিন্তু পর্ক খাই, আমাকে যদি এখন আপনি এনে দেন আমি এখনো খাবো। সো সেই জায়গা থেকে তারা, দ্যাটস ইট। জুমা এবং জসিম দুজনের কাছে প্রশ্ন, আপনাদের কখনো জুমার কখনো ছাত্রী সংস্থায় যোগ দেওয়ার সম্ভাবনা আছে কিনা, কিংবা জসিমের কখনো শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা? এইটাকে মানে একটা কথা বলতে, এটা শুধু শিবির না, এখানে ছাত্রদল বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, রাজনীতিতে শেষ কথা বলে যেটা কিছু নাই। এটা যে আমি ভবিষ্যতে জামাতের সাথে যোগ দেব না, ভবিষ্যতে বিএনপির সাথে যোগ দেব না, এটা আসলে এখন বলাটা এক ধরনের মিথ্যা কথা বলার মতো হবে, আমি এটা বলতে চাই না। আর এরপরে কথা হচ্ছে যে ওই রাজনীতিতে যোগ দিয়ে, আমি কিন্তু আগেই বলছি যে আমি আসলে ওই রাজনীতি বলতে যেটা বুঝে বাংলাদেশের মানুষ, ওই রাজনীতিতে আমি বিশ্বাসী না। আমি আবারও বলি, আমি জুলাইয়ের সর্বমতের যে জুলাই, সেই জুলাইয়ের মাধ্যমে উঠে আসা, আমি সর্বমত নিয়ে সবাইকে নিয়ে চলতে চাই, মানুষের অধিকারের জন্য কাজ করতে চাই। সেটাকে আপনি রাজনীতি বলেন বা ওইটাকে ওই কি বলে এটাকে হাজী মোহাম্মদ মহসিনের মতো সমাজের উপকারের বা সমাজের জন্য কাজ করা বলেন, যেটাই বলেন, আমি ওই যে বললাম সবাইকে নিয়ে সবার অধিকারের জন্য আমি কাজ করতে চাই। জি, জুমার কাছে জানতে চাই। দেখুন, আসলে এটা খুবই আনপ্রেডিক্টেবল, যেটা বলছিলাম যে গত 1 বছর আগেও আমি শিবিরকে নিয়ে খুবই কনসার্ন ছিলাম, যে প্রোপাগান্ডাগুলো শুনতাম যে আমি তাদের পছন্দ করতাম না। সেই জায়গা থেকে আমি তো কখনো ভাবিনি যে শিবিরের সাথে কখনো আমার একটা জোটবদ্ধ একটা পরিস্থিতি তৈরি হবে। তো সেই জায়গা থেকে আসলে বলা যাচ্ছে না। তবে আমি যেটা বলতে চাই, আমার ছাত্রী সংস্থায় আসলে যোগ দেওয়ার সেভাবে সম্ভাবনা খুবই কম। সম্ভাবনা থাকলে হয়তো আমি বিএনপিতে যোগ দিতে পারি যদি রাজনীতি করতে চাই। তবে পরবর্তীতে যদি তার চেয়ে ভালো বা তার চেয়ে কোথাও একটু আমি স্পেস বেশি পাবো, এরকম কোনো রাজনৈতিক দলের কাছ থেকেও যদি আওয়ামী লীগ ছাড়া যদি আসে, তাহলে আমি সেখানেও যেতে পারি। আর আমার ব্যাপারটা কি, আমি হয়তো বেশি দিন আর ছাত্রত্ব আমার থাকবে না, কারণ আমি ওই যে রাজনীতির সাথে অনেক দিন ধরে পড়াশোনা করা, আমি ওরকম কেউ না। আমি খুব তাড়াতাড়ি আমার গ্র্যাজুয়েশন শেষ করতে চাই। আমি বেশি দিন হলের সিট ধরে রাখা বা অন্য কারো হচ্ছে যে প্রিভিলেজ পাওয়ার যে সুযোগ, সেটাকে আমি বন্ধ করব না। আমি আগামী 2 বছর 3 বছরের মধ্যেই হয়তো আমার ছাত্রত্ব শেষ হবে, যেহেতু আমি এখন ফাইনাল ইয়ার। তো ছাত্রী সংস্থায় আসলে যোগ দেওয়ার
যাওয়ার সেভাবে নেই। তবে তাদের তাদের সাথে তো জামাতের মহিলা বিভাগ আছে। না, আমার আসলে আমি মনে হয় না যে ওই জায়গার সাথে আসলে আমি তারা একটা স্ট্রাকচারের মধ্য দিয়ে চলে, সেই স্ট্রাকচার আমি কতখানি আসলে নিজের মধ্যে ওন করতে পারবো সেটা একটা প্রশ্ন থেকেই যায়। তবে হচ্ছে তাদের সাথে অ্যালায়েন্সে যাওয়ার সুযোগ সবসময়ই খোলা থাকবে, যে কারোর সাথে, যে আমি যেটা বলছিলাম যে বাংলাদেশপন্থী যে কারোর সাথে আমি যুক্ত হতে পারি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। আবারও অভিনন্দনও জানাচ্ছি আপনাদের তিনজনকে। আমরা প্রত্যাশা করছি আপনারা ডাকসুতে যেই প্রত্যাশা নিয়ে শিক্ষার্থীরা আপনাদেরকে ভোট দিয়েছেন, আপনারা সেই প্রত্যাশা পূরণে অনেকটাই সমর্থ হবেন, আমরা সেই আশা করছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা, সাথে থাকার জন্য ধন্যবাদ।